সকালে উঠে দেখছি যে বাড়িতে নতুন একটা সাপ এসেছে, বাবা রেস্কিউ করে সাপটাকে বাড়িতে নিয়েছে। তো আমি ছোটোর থেকে তার মাঝেই বড় হওয়া, ওয়াইল্ড লাইফ। কখনো ভয় লাগতো না? অবশ্যই, আমার মনে হয় যে কোনো জিনিসকে নিয়ে ভয় পাওয়াটা জরুরি। আমরা যদি ভয় না পাই তাহলে আমাদের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসবে, কিন্তু ভয়ের থেকে বেশি আমি রেসপেক্ট করি ব্যাপারটা। সম্পর্কে অতটা জানি না। একটা মানুষকে যদি সাপ কামড়ায় তবে সেক্ষেত্রে সেই মানুষটা কি নিজে হেঁটে হসপিটালে পৌঁছবে, নাকি তার সেক্ষেত্রে কি কি প্রক্রিয়া অবলম্বন করা উচিত যেটা তার জন্য একদম মানে সিকিউর হবে? আচ্ছা, যে সবচেয়ে প্রথমে আসে বডিটাকে যেখানে কামড় দেওয়া হয়েছে ওটা ইমোবিলাইজ করতে হয়। আরেকটা জিনিস যেটা থাকে যে একটা বেঁধে দিতে হয় বলে, এটা কি সঠিক না সঠিক নয়? এটা সঠিক নয়। সরকার কি জানে যে এখানের জন্য পার্টিকুলার আলাদা রকমের কিছু প্রয়োজন রয়েছে? বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা স্নেক বাইটের উপর একটা রিসার্চ সেন্টার যদি করা যায়, ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, অলরেডি যখন মানুষ বুঝতে শুরু করলো যে এভিএস এর কার্যকারিতা কতটা, তা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তা আমার মনে হয় যে আমাদের এখানে বোধহয় আরো প্রোগ্রেসিভ হওয়ার দরকার রয়েছে। একদম। আমাদের পরিবেশে ছোট থেকে বড় এমন অনেক প্রাণী রয়েছে যারা আমাদের এই পরিবেশের ভারসাম্যকে বজায় রাখছে। আর সেই ভারসাম্য যাতে বজায় থাকে তার জন্য বোধহয় আমাদের সাধারণ নাগরিকদেরও একটা বড় দায়িত্ব রয়েছে। কখনো কখনো আমরা সাধারণ নাগরিকরা সেই দায়িত্ব থেকে একটুখানি বিচ্যুত হয়ে যাই। কোথাও হয়তো ভয় কাজ করে, কোথাও হয়তো আমাদের কি বলবো, অজ্ঞানতা কাজ করে। সব মিলিয়ে সচেতনতা বোধও বোধহয় অনেক ক্ষেত্রে আমাদের একটু কম থাকে, আর যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়। কেন এই কথা বলছি? আজ আমরা আমাদের স্টুডিওতে যাদেরকে পেয়ে গিয়েছি তারা কিন্তু পরিবেশেরই আমাদের এক সম্পদকে বাঁচিয়ে রাখার এবং তাদের যাতে তারা সুরক্ষিত থাকতে পারে, নিরাপদ থাকতে পারে, সেই সমস্ত বিষয়কেই তারা দেখভাল করছেন। অনেকেই অনেক ছোট থেকেই এই কাজে রয়েছেন। হ্যাঁ, আমাদের অনেক সময় বর্ষাকাল বলুন বা যে কোনো সময় বাড়ির ভেতরে হয়তো ঢুকে পড়লো কোনো বিষধর সাপ, কিংবা হয়তো পথ চলতেই দেখা গেল কোনো সাপের অস্তিত্ব, সাথে সাথে কিন্তু আমরা ভয়ে একেবারে দাঁড়িয়ে পড়ি বা কি করব কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। তখনই কিন্তু প্রয়োজন পড়ে আমাদের পরিবেশের সেই সমস্ত মানুষদের যারা খুব সাবধানে সাপকেও বাঁচিয়ে আবার সাধারণ মানুষকেও তার থেকে দূরত্ব বজায় রেখে নিরাপদে তাদেরকে আবার পুনরায় জঙ্গলে ফিরিয়ে দিতে পারেন। আজ আমাদের সঙ্গে রয়েছে স্নেক ক্যাচার্সরা এবং রয়েছেন এক চিকিৎসকও। তো তাদের সঙ্গে একবার পরিচয়টা সেরে নিই। আমার বাঁ পাশেই রয়েছে, আমি কেন বলবো, সে অনেক ছোট থেকেই এই কাজের সঙ্গে যুক্ত, সেটা কথার সঙ্গে সঙ্গে ক্রমশ প্রকাশ আসবে। রয়েছে শ্রেষ্ঠা তালুকদার। আমি শ্রেষ্ঠাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রয়েছে আমাদের সঙ্গে একেবারে নবীন চিকিৎসক ডক্টর ঋত্বিক বিশ্বাস, আপনাকেও কিন্তু স্বাগত জানাচ্ছি। রয়েছে আরেক দাদা আমাদের সঙ্গে বিজয় শর্মা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তো আমি বিজয়দার কাছেই আগে শুরু করি, যে আমি কথায় কথায় যেটা আমি একটু আগে শুনছিলাম অফ ক্যামেরা, যে এমন অনেক অভিজ্ঞতা আপনার হয়েছে, যেই অভিজ্ঞতায় আপনি হয়তো দেখেছেন যে সাধারণ মানুষের সচেতনতার একটু অভাবের জন্য অনেক রকম বিপদ হয়তো চলে এসেছে। তো আপনারা যখন এই ধরনের কাজ করছেন একদম সামনাসামনি, আপনারা নিজেরা সেক্ষেত্রে কি কি প্রিকশন নিচ্ছেন বা সাধারণ মানুষের কথা কিভাবে ভাবছেন? আমাদের সবচেয়ে প্রথম থাকে একটা ট্রেনিং থাকে যে কোন সাপটা আমাদের ভেনোমাস আছে, বিষাক্ত আছে, কোন সাপ বিষাক্ত নাই, কিভাবে ধরতে হবে, ওদেরকে রিহ্যাবিলিটেশন কোথায় করা যাবে, তারপরে উনি যদি সাধারণ মানুষকে যদি বাড়িতে থাকে ওনাকে কিভাবে বাঁচানো যাবে, আর এরম একটা প্রিকশন নিতে হয় যে ওই সাপটা আবার বাড়িতে না আসে। আচ্ছা, এটাও আমাদেরকে অনেক কিছু করতে হয়, আমাদেরকে অনেক জায়গায় যেতে হয়। এখন এইসব আমাদের সময়ে এরকম সিচুয়েশন, অনেক কটা সিচুয়েশন আছে যে আমাদেরকে অনেক দূরে যেতে হয়, বাড়ির ভিতরে যেতে হয়, বাড়িতে ওরা আশেপাশে নোংরা থাকে, সাপের জায়গা থাকে, এই বৃষ্টি বর্ষাকালের মধ্যে এরম অনেক কিছু হয় যে সাপের ঘরে জল, সাপের যে ঘর থাকে ওখানে জল পড়ে গেলে সাপ ওইখান থেকে বের হয়ে বাড়ির ভিতরে চলে যায়। অনেক ক্ষেত্রে কি হয়, লোকজন দেখার পর হয়ে মাইরে দেয় সাপটাকে। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কি হয় যে আমরা চাই যে সাধারণ মানুষ না মারে,
বা সোজাসুজি আমাদেরকে কল করে, সেজন্য আমি তাড়াতাড়ি আমরা পৌঁছাই যাই যে সাপকেও হানি না হয় আর সাধারণ মানুষেরও হানি না হয়। আপনি বললেন যে একটা ছোট ট্রেনিং আপনাদের অবশ্যই নিতে হয়, যেটা অনেক সময় আমরা খেয়াল করি অনেকে রিলস বানানোর জন্য বা এমন অনেক কিছু কারণ দেখানোর জন্য বা সাধারণ মানুষকে একটু অন্যরকমভাবে বোঝানোর জন্য তারা কোনো প্রশিক্ষণ ছাড়াই এই কাজে মেতে ওঠে। তো আপনি এটা কি মনে করছেন যে প্রশিক্ষণ ছাড়াই কাজটা কতটা ভয়াবহ হতে পারে? প্রশিক্ষণ ছাড়া তো এই কাজটা কি কোনো কাজটাই করা উচিত না। আর প্রশিক্ষণ ছাড়াই যদি এই কাজটা উনি করতেছেন তাহলে ওইটা ওনার জীবনের জন্য খুবই হানি আছে। এটা কোনো দিনও করতে নাই। এটা শুধু যারা সার্টিফাইড, যারা এক্সপার্ট, যারা ওই ফিল্ডে এক্সপিরিয়েন্স নিয়েছে, এডুকেশন নিয়েছে, ওদের ছাড়া আর কোনো লোককে এই জিনিস করা উচিত না। ওরা নিজের লাইফের সাথে খুব মানে খেলা করতেছে, এটা কোনো দিনও করতে নেয় ওদেরকে। আর রিলস বানানোর জন্য অনেকজন এরকম কাজ করেছে, অনেক ঘটনা হয়েছে, অনেকজন মারাও গেছে। আর আমরা চাচ্ছি যে এগুলা কেউ না করে। সোজাসুজি আমাদের যে স্নেক এক্সপার্ট রেস্কিউয়ার আছে ওনাকে ফোন করে বা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ওনাকে ফোন করলে আমরা তাড়াতাড়ি ওই জায়গাটা পৌঁছে যাবে। আপনার কখন মনে হলো যে এই স্নেকদেরকে নিয়ে কাজ করা যেতে পারে? মানে যদি বলি আপনি অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন যে এদেরকে নিয়ে কাজ করবেন? এটা এখন কি বলবো, এটা আমার প্যাশন ছিল যে আমি ওয়াইল্ড লাইফের সাথে কাজ করতে চাচ্ছি, আমি ওদের জন্য নিষ্পাপভাবে কাজ করতে চাচ্ছি। যে আমি চাচ্ছি যে সবার জন্য তো সবাই কিছু করে, কিন্তু একমাত্র একটা জীব রয়েছে স্নেক, যেটাকে দেখলে সবাই ভয় পায়। ওদের জন্য কেউ কিছু করতে চাচ্ছে না, ওদেরকে কেউ বাঁচাইতে চাচ্ছে না, ওদের জন্য কেউ কাউকে মানে অ্যাওয়ারনেস করতে চাচ্ছে না। সেই জন্য আমি ভাবলাম যে এই জীবজন্তুটা, আর আমি তো আগের থেকে এদের মাঝখানে রয়েছি, অনেক ঘটনা দেখেছি, সব কিছু করেছি। সেই জন্য আমি ভাবতে এখনকার গ্রামের মধ্যে কি হয়, সাপ দেখলেই লোক মারে ফেলে। তো আমি চাচ্ছি যে ওই সাপটা ভেনোমাস হোক বা না হোক, আমাদের মারাটা উচিত না। সেই জন্য আমি চেষ্টা করতেছি যে আমি এই ছোট জীবজন্তুকে, যারা আমাদের পর্যাবরণের একটা অভিন্ন অঙ্গ, ওকে আমরা বাঁচাবো। এই ফিল্ডের মধ্যে অনেক কম লোক আছে। There will only be one insignia. মানে আপনি কি কখনো ছোটবেলায় দেখেছিলেন কাউকে এটা নিয়ে কাজ করতে? মানে আপনি মানে আপনার কেন মনে হলো যে আমি বুঝলাম যে আপনি পরিবেশের মধ্যে এই জীবটাকে বাঁচানোর একটা তাগিদ আপনার, কিন্তু কেন এটাকে নিয়েই কেন ভাবলেন আপনি? এটাকে নিয়ে আমি ভাবলাম কেন কি আমি ছোটবেলা থেকে দেখতেছি আমার চোখের সামনে অনেক কটা সাপকে মারা হয়েছে। আচ্ছা। ইভেন গ্রামের মধ্যে, বেশিরভাগ গ্রামের মধ্যে হয়, শহরের মধ্যে তো লোকজন ফোন করে বা অন্য লোককে ডাকে না, কিন্তু গ্রামের মধ্যে ওরা কি করে, সাপটাকে মারে ফেলে। সো সেই জন্য আর অনেক কিছু আছে ওইটার মধ্যে যে আমাদেরকে মারতে নাই, কিন্তু লোকজন কি করে, মাইরেই ফেলে সাপটাকে। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক কিছু দেখেছি। সেই জন্য আমি ভাবতেছি যে আমার মনে একটা দয়া আছে ওদের জন্য, যে আমি যেভাবে হোক চেষ্টা করব, যতটুকু চেষ্টা করব আমি বাঁচাবো, আমি এই প্রাণীটাকে বাঁচাবো, যেভাবে হোক আমি এই প্রাণীটাকে বাঁচাবো। অনেক কয় সাপ এখন লুপ্ত হয়ে গেছে, এখন ওরা আর পাওয়া যাচ্ছে না। কেন? ওরা শেষ হয়ে গেছে। সাপ যদি শেষ হয়ে যায় আমাদের পর্যাবরণে ইঁদুর বাড়বে, অন্য ছোট মোটো জীবজন্তুরা আছে ওগুলা বাড়বে, নোংরা যারা নোংরা করে ওগুলা বাড়বে। সেই জন্য সাপকে আমি চেষ্টা করতেছি যে এই প্রাণীটাকে আমি বাঁচাবো, যেইভাবে হোক আমি এই প্রাণীটাকে বাঁচাবো। ধন্যবাদ আপনাকে। শ্রেষ্ঠার কাছে চলে যাই। শ্রেষ্ঠা, আমি যেটা অফ ক্যামেরা শুনছিলাম যে খুব ছোটোবেলার থেকেই তুমি মানে যদি বলা যায় তোমার অনুপ্রেরণা বোধহয় বাবা, আমি যেটা অফ ক্যামেরা জানলাম, এবং উনি সবার আগে এটা শুরু করেছিলেন। তো তুমি কত ছোট থেকে এটা দেখেছো, বাবাকে এইভাবে তুমি কাজ করতে দেখেছো? ক্লাস 1 থেকে আমি দেখছি যে আমার বাবা সকালে উঠে দেখছি যে বাড়িতে নতুন একটা সাপ এসেছে, বাবা রেস্কিউ করে সাপটাকে বাড়িতে নিয়েছে। তো আমি ছোটোর থেকে তার মাঝেই বড় হওয়া, ওয়াইল্ড লাইফ। কখনো ভয় লাগতো না? অবশ্যই। আমার মনে হয় যে কোনো জিনিসকে নিয়ে ভয় পাওয়াটা জরুরি। আমরা যদি ভয় না পাই তাহলে আমাদের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসবে। আর প্রকৃতির যে কোনো জিনিস নিয়ে যদি আমাদের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে তখনই আমাদের বাইটের চান্স বেড়ে যায়। আমার এখনও ভয় লাগে, কিন্তু ভয়ের থেকে বেশি আমি রেসপেক্ট করি ব্যাপারটাকে। তো তুমি কিভাবে ভাবলে বা কখন তুমি এই সিদ্ধান্ত নিলে যে তুমি বাবার মতনই এই পথেই এগোবে, যেটা তোমার প্যাশন, তুমি বলছিলে একটু আগে, কখন এই সিদ্ধান্ত নিলে? ছোট থেকে যখন আমি বড় হই, বাবাকে দেখি সাপ নিয়ে আসতে, তো তখনই তার প্রতি আমার একটা অ্যাট্রাকশন আসে যে এই প্রাণীটা কি, একটা কিউরিয়াস আসছে যে বাবা কি করে করছে, সেটা আমিও করতে পারি। আর
সবসময় আমরা জানি যে বাবার লেগেসি ছেলেরা ধরে নিয়ে যায়, তো কাইন্ড অফ সেই ব্যাপারটাও ছিল যে তো ছেলেরাই সব কিছু নিয়ে যায়, আমি কেন এটা নিতে পারবো না। তো মেয়ে হয়ে সমাজে মেয়ে হয়ে অনেক রকম প্রতিবন্ধকতা এসে থাকে নানান ধরনের কাজে, আর এটা যদি বলা যায় একটু ব্যতিক্রমী এই কাজটা, মেয়ে হিসেবে তো বটেই, ছেলেরা তো করছেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কখনো কোনো সমস্যার সম্মুখীন তুমি হয়েছো? অবশ্যই আমাকে সমস্যার সম্মুখীন হতে হয়। হয়তো কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি গিয়ে সাপ ধরতে পারবো, তারা এটা বলে ফেলে যে হয়তো তোমাকেই বাইট করে দেবে। তো কখনো কখনো প্রবলেম হয়, লোকে পেছন থেকে ইভেন অনেক ছেলেরা টিজ করে যখন দেখে যে কোনো মেয়ে রেস্কিউয়ার এসেছে, সেখানে মানে একটা আলাদাই ব্যাপার হয়ে যায়, কিন্তু তার মধ্যেও আমাদের কনসেন্ট্রেট থেকে কাজটা করতে হয়। কিন্তু তুমি যেটা বললে এখন যে মনোযোগের ব্যাপারটা, তুমি যখন ফার্স্ট জানতে পারো যে কোথাও এরকম এসছে এবং তোমাকে সেখানে যেতে হবে, তুমি জানো না সেটা কতটা তার মানে বিষ রয়েছে বা কম রয়েছে, এবং ওখানে গিয়ে তুমি জানতে পারবে, বা হয়তো তাকে খুঁজে তোমাকে বের করতে হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কি সবার আগে কি সাবধানতা অবলম্বন করো? দেখুন, সবার ফার্স্টে আমরা যখন কোনো রেস্কিউতে যাই তখন সেই লোকটার থেকে আমরা ডিসক্রিপশন নিয়ে নিই যে সাপটা কী ধরনের। এটা অল ওভার স্টাডির ওপরে। আমরা এত বছর যে কাজ করছি তার এক্সপিরিয়েন্স, আমার 8-9 বছর হতে চললো আমি এর সাথে যুক্ত, বাট সেটাকে তো এই যে এক্সপিরিয়েন্স আছে সেটার থেকে আমরা একটা সাপের কোথায় আছে, কোন প্লেসে আছে, সেই হিসাবে সাপটাকে আইডেন্টিফাই করতে পারি। সাপটা দেখতে কি টাইপের আছে, তার মধ্যে কি প্যাটার্ন আছে, তো বেসিক কিছু কোশ্চেন্স থাকে যারা আমরা জিজ্ঞাসা করে নিই যে রেস্কিউয়ার, অ্যাজ আ রেস্কিউয়ার আমি যার বাড়িতে রেস্কিউ করতে যাব, তো তখন আমরা যদি সেটা আইডেন্টিফাই করে নেই লেন্থ নিয়ে, তো তখন মাথায় অলরেডি চলে আসে যে আচ্ছা এটা আমরা যাচ্ছি, এটা কোবরা আছে, স্পেকটেকল কোবরা আছে, তো আই হ্যাভ টু কিপ ডিস্টেন্স, আমাকে একটু ভালো করে রেস্কিউ করতে। বাট র্যাট বা নন ভেনামাস হলে সেখানে আমরা একটু কাম বা চিল হয়ে যেতে পারি যে ঠিক আছে। তো তুমি যেটা বললে এখন যে হয়তো তুমি জানতে পারলে ওখানে কোবরা রয়েছে, তো সেটা আমরা জানি যে প্রচণ্ড বিষাক্ত এবং তার মানে ভাবলেই আমরা প্রচণ্ড ভয় পাই। তো তুমি তখন সেখানে মানে তোমার মধ্যে কি কখনো মানে সেই কাজটা করতে গিয়ে ভিতরে একটা ভয় আসে না? মানে আমি আগেই বললাম হয় না, আমি রেসপেক্ট করি, তো সেই রেসপেক্টের ইসেতে আমি তাকে খুব কামলি আর খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হয়, নয়তো অবভিয়াসলি অনেক ভালো ভালো রেস্কিউয়ার্সরা আছে যারা বাইট খেয়ে তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। তো এটা টোটালি আমাদের উপরে যে আমরা সেই সাপটাকে কি করে হ্যান্ডেল করব, তার প্রতি সম্মান রেখে হ্যান্ডেল করা, কাজ করাটা সবচেয়ে বেশি জরুরি। যেটা আমরা দেখেছি অনেক সময় অনেক সংবাদ মাধ্যমে তুমি সাপের সঙ্গে প্রায় মানে খেলছো, বা একটা যেন বন্ধুত্বপূর্ণ তোমাদের দুজনের মধ্যে একটা ভাব রয়েছে, তো সেটা কি সত্যি হতে পারে? মানে একটা সাপের সঙ্গে একটা সাপ বা যে কোনো প্রাণী যে একটা টাচ ফিল করতে পারে, যে আজ আমাকে যদি কেউ শক্ত করে ধরে আমি বুঝতে পারবো যে এই টাচটা আমাকে হার্ট করছে, অবভিয়াসলি তখন আমিও সেই টাচটা চাইবো না আমাকে কেউ করুক, বা কিন্তু আমি যদি সেটাকে সফটলি বা একটা নিজের মতো করে ধরি, তাহলে সেই সাপটা আমার হাতেই একটা অ্যাডজাস্টমেন্ট করে নেবে। সামনের যে প্রাণী আছে, সবসময় প্রাণীকে ভরসা দিতে হয় যে আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু তারপরেও ব্যতিক্রম ঘটে, কারণ স্নেক এমন একটা অ্যানিমাল যে কখনোই মালিককে আইডেন্টিফাই করতে পারেন না, তো সেখানে হ্যান্ডেলিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি সেটাকে কেয়ারফুলি একদম সাবধানভাবে, ইভেন সবচেয়ে প্রথমে স্নেকের নেচার, তার মুভমেন্ট বুঝতে হবে। আমরা যেমন কোনো স্নেক রেস্কিউ করতে চাই, তার মুভমেন্ট, তার বডি স্ট্রাকচার, সে কী করে চলছে তাই দেখে আমরা বলে দিতে পারবো যে এখন বাইট করতে যাচ্ছে বা কি করতে যাচ্ছে। আচ্ছা, তার মানে যদি বলা যায় এটা ওই যে এক্সপিরিয়েন্স তুমি বললে, আর অবশ্যই প্রশিক্ষণ তো মাস্ট যে কোনো সময়। আমি ঋত্বিকের কাছে চলে যাব। আমার এই প্রশ্নটা আছে, যেমন এই যে স্নেক বাইটের ক্ষেত্রে আসছে, অনেক সময় আমরা দেখি যে কাউকে যদি সাপ কামড়েছে সেই সাপকে হাতে করে নিয়ে সে চিকিৎসা কেন্দ্রে চলে যাচ্ছে, আর অনেক সময় আরও যেটা আরেকটুখানি বাড়তি আমরা বলতে পারি আমাদের সমাজে, যেটা একটা বড় ভুল, অনেক সময় মানে অন্ধবিশ্বাসের জন্য ঝাড়ফুঁক বা ইত্যাদি এরকম ধরনের জায়গায় চলে যাচ্ছে। তো আপনি একজন চিকিৎসক, এবং এই যে স্নেক হাতে করে নিয়ে যাওয়া, এটা কি খুব জরুরি? বা প্রথম কথা বলি যে আমাদের যারা আমরা মেডিকেল প্রফেশনাল, আমাদের যে গাইডলাইন আছে স্নেক বাইটের ওপরে, সেখানে বলাই আছে যে আমরা বাইট মার্ক দেখে কখনো আমরা চিকিৎসা করব না। আচ্ছা, যখন বাইট মার্ক দেখে করব না, সেক্ষেত্রে সাপটা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, এমনও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো স্নেক বাইট করেছে অন্য সাপ, একটা বিষধর সাপ, কিন্তু ওরা আশপাশ থেকে কোনো একটা নন ভেনামাস সাপ নিয়ে এসছে, পেশেন্ট মারা গেছে, এরকমও অনেক কেস আছে। তো সেক্ষেত্রে সাপ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সাপটা যদি একটা ছবি তোলা যায় খুব ভালো হয়, ঠিক আছে,
কিন্তু তাও আমরা রিলাই করি সবসময় না, possible ও হয় না। পসিবল হয় না, আমরা রিলাইও করি না। আমাদের স্ট্যান্ডার্ড যে একটা প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী আমরা পেশেন্টকে মানে ট্রিট করি। সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে মানে আমরা যেটা দেখি আর কি, পেশেন্টের কি করা উচিত সেটা আমি পরে বলছি। আমরা যেটা দেখি যে পেশেন্টের কোনো লোকাল সাইন ডেভেলপ করছে কি না। লোকাল সাইন বলতে যেমন হয়তো যেখানে কামড়ালো সেই বাইট এরিয়াতে একটা সোয়েলিং হলো, আচ্ছা, একটা পেইন হলো বা একটা রেডনেস আছে, ঠিক আছে, সেটা আমরা লোকাল এনভেনমেশন বলতে পারি। আর লোকাল এনভেনমেশন যখনই আমরা দেখতে পারি যে সাইনগুলো আসছে, তখনই আমরা সঙ্গে সঙ্গে এভিএস যেটা অ্যান্টি স্নেক ভেনাম আছে সেটা আমরা স্টার্ট করি, ঠিক আছে। 10 ভাইল দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে, আপ টু 30 ভাইল অবধি আমরা যেতে পারি। আচ্ছা, তো মেনলি আমাদের নর্থ বেঙ্গলে, আমি নর্থ বেঙ্গল যেহেতু আমি নর্থ বেঙ্গল থেকেই বিলং করি, তো আমি এখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই এত বছর ধরে ছিলাম। তো আমি ফেস করেছি যে এইখানে সবচেয়ে বেশি যে সাপটায় মানুষ মারা যায় সেটা হচ্ছে স্পেকটাকেল কোবরা আর ক্রেট। আচ্ছা, ক্রেট বলতে এটা কোন? ক্রেট বলতে যেটা আমরা কালাচ, আচ্ছা, কালাচ ও যে তো সাপটা, সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষধর। এখানে যে ক্রেটটা পাওয়া যায় সেটা লেসার ব্ল্যাক ক্রেট একটা আছে, একটা ওয়ালস ক্রেট বলে সাপ আছে, যেটা কমন ক্রেট, যেটা আমরা ওই বিগ ফোর যেটা আমরা বলি যে বিগ ফোর যেই সাপের কামড়ে আর কি বেশিরভাগ পুরো ইন্ডিয়াতে লোক মারা যায়, সেই বিগ ফোরের মধ্যে কিন্তু এগুলো পড়ে না, কিন্তু ওই কালাচ প্রজাতিরই সাপ আর কি, ঠিক আছে। তো এটাও কম মানে কোনো কম অংশে না আর কি, মানে নন ভেনামাস একদমই না, এটা খুবই ভেনামাস। আর এদের কামড়ে কিন্তু আমাদের এখানে সাপগুলো মানে মানুষরা মারা যায় বিশেষ করে, ঠিক আছে। তো এই সাপগুলো আমরা মানে কালাচের বাইটে যেটা হয় সেটা হচ্ছে খুব স্লোলি মানুষকে আর কি এফেক্ট করে, পুরোপুরি নিউরোটক্সিক একটা বিষ, হ্যাঁ। আর নিউরোটক্সিসিটি প্রথমে যেটা দেখা যায় যে আমাদের টোসিস বলে একটা জিনিস হয়, টোসিস মানে আমাদের যে আপার আইলিডটা পড়ে যায়, ঠিক আছে। এবার সাপ কামড়ালে কালাচের কামড়ে বিশেষ করে আর কি। আচ্ছা, তো নিউরোটক্সিক মানে সেটা কি শুধু কালাচের ক্ষেত্রেই না অন্য কোনো সাপের ক্ষেত্রে? কালাচের ক্ষেত্রেই মেনলি এটা দেখা যায় আর কি, হ্যাঁ। আর অন্যান্য যেমন কোবরা বাইটে যেটা হয় যে নিউরোলজি, ওটা কোবরা হচ্ছে নিউরোটক্সিক, তো কোবরার ক্ষেত্রে কি হয় যে আমাদের নার্ভ এন্ডিংগুলো এক এক করে ড্যামেজ হতে থাকে, ঠিক আছে। এবার নার্ভ এন্ডিং যখনই আমাদের এফেক্টেড হচ্ছে, তখন যেটা হয় যে আমাদের মাসেলের প্যারালাইসিস হওয়া শুরু হয় বডিতে। অনেকে পেট ব্যথা নিয়ে কমপ্লেন করে, হ্যাঁ। প্রথমে যেটা হয় যে অল্প অল্প হাত পা ঝিনঝিন করে, ঠিক আছে, মানে পেরিফেরাল নিউরোপ্যাথি কিছু হয়, হ্যাঁ। এগুলো যখনই হয় আস্তে আস্তে পেশেন্টের ঢোক গিলতে সমস্যা, এই করতে করতে রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে একদম খুব শ্বাসকষ্ট হওয়া শুরু হয়। এভাবে কিন্তু প্রচুর পেশেন্ট মারা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মানে পেশেন্ট বাড়ি থেকে মানে সাপের কামড় দেওয়া আর পেশেন্টকে হসপিটাল নিয়ে আসা অনেকটা টাইম, হ্যাঁ, এই টাইমটা যতটা পসিবল যদি আমরা কম করতে পারি তাহলে কিন্তু পেশেন্ট খুব মানে একবারেই বলছেন যে পেশেন্ট বাঁচবেই, কিন্তু বাঁচার চান্সটা অনেক বেশি হয়ে যায়। আমরা এটা বলি যে গোল্ডেন আওয়ার, 100 মিনিট আমরা গোল্ডেন আওয়ার বলি, ঠিক আছে। 100 মিনিটের মধ্যে যদি তাকে নিয়ে যদি ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, পেশেন্ট কিন্তু বেঁচে যায়। আমরা প্রচুর পেশেন্ট মানে বাঁচিয়েছি, সম্ভব হয়েছে আর কি বাঁচানো। আচ্ছা, এই যে অ্যান্টিভেনাম যেটা দেওয়া হয়, এটা কি অ্যাভেলেবেল থাকে সব ক্ষেত্রে? বলতে হচ্ছে অ্যান্টিভেনাম তো অ্যাভেলেবেল থাকে, তবে অ্যান্টিভেনাম নিয়ে অনেক মতবিরোধ আছে। কেন এই অ্যান্টিভেনাম যেটা আমরা এখানে পাই সেটা হচ্ছে তামিলনাড়ুর এক জায়গা থেকে আর কি আসে। তো সেক্ষেত্রে কি হয় যে সেখানকার সাপের যে বিষের মানে প্রয়োগ করলে যতটা অবশ্যই কাজ করবে, তো এখানকার সাপের বিষের ধরনের মধ্যে অনেক চেঞ্জেস আছে, ঠিক আছে। এখানে স্পিসিসের মধ্যে ভ্যারিয়েশন আছে। এই সব কারণে আমরা এভিএস এর উপর রিলাই করতে পারছি না। দিনকে দিন যা হচ্ছে এভিএস এর কার্যকারিতার উপর প্রশ্ন কিন্তু উঠছে, ঠিক আছে। সেক্ষেত্রে নিউরোটক্সিক সাপের ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন, নিওস্টিকবিন বলে দুটো ইনজেকশন হয়, এই দুটো হচ্ছে খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো এই দুটো অ্যাভেলেবেল আছে কি না, মানে এভিএস এর সাথে সাথেও এই দুটোর অ্যাভেলেবিলিটি কিন্তু থাকা দরকার। মানে আমরা দেখেছি যে অ্যাট্রোপিন, নিওস্টিকবিন এন ইনজেকশন আমরা যখনই দিচ্ছি পেশেন্ট কিন্তু খুব রেডিলি মানে রিকভার করে যাচ্ছে, মানে নিউরোটক্সিসিটি থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারছে পেশেন্ট নর্মালভাবে। তো আমার মনে হয় এভিএস এর সাথে প্রত্যেকটা হসপিটালে অ্যাট্রোপিন, নিওস্টিকবিন থাকা দরকার। সাথে
যে মেডিকেল অফিসার আছে উনিও যাতে স্নেক বাইটের ওপর একটু পারদর্শী হয়। কেন আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে মেডিকেল অফিসারেরও কিছু ভুল হচ্ছে, হ্যাঁ, যে কারণে কিন্তু পেশেন্ট মারা যাচ্ছে। হ্যাঁ, অনেকে আননোন বাইটকে স্নেক বাইট ভাবছেই না, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট মারা যাচ্ছে। আমরা চোখের সামনে জলজন্ত প্রচুর উদাহরণ সংবাদ মাধ্যমে শিলিগুড়ির আশেপাশেই প্রচুর হচ্ছে। তো আমার মনে হয় সেদিকে সবাইকেই সচেতন থাকা দরকার, একজন ডাক্তারবাবুকেও যেমন সচেতন থাকা দরকার, সাধারণ মানুষকে তো অবশ্যই, ডাক্তারবাবুকে বিশেষ করে আর কি, বিশেষভাবে। আমি আবার আপনার কাছে চলে যাব, যেটা ডাক্তারবাবু এক্ষুনি বললেন যে সচেতনতাটার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে আমরা যারা খুব সাধারণ মানুষ, আমরা কিন্তু এই বিষয়টা সম্পর্কে অতটা জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আসে যে একটা মানুষকে যদি সাপ কামড়ায়, তবে সেক্ষেত্রে সেই মানুষটা কি নিজে হেঁটে হসপিটালে পৌঁছবে, নাকি তার সেক্ষেত্রে কি কি প্রক্রিয়া অবলম্বন করা উচিত যেটা তার জন্য একদম মানে সিকিওর হবে? প্রক্রিয়া আছে যে সবচেয়ে প্রথমে আসে বডিটাকে যেখানে কামড় দেওয়া হয়েছে ওটা ইমোবিলাইজ করতে হয়, ওইটা বেশি মুভমেন্ট করা উচিত না, হার্টবিট বাড়ে না, মানে ওকে একটা বলতে সান্ত্বনা দিতে হবে যে আপনি আরামসে থাকুন, আপনার কিছু হবে না, ওইভাবে ওনাকে রাখতে হবে। আর যত তাড়াতাড়ি হোক হসপিটাল নিয়ে যেতে হবে, ওনাকে ঘুমাইতে দিতে হবে না। তারপর যেখানে বাইট করেছে ওইখানে আপনাকে সাবান দিয়ে পরিষ্কার জল দিয়ে ওইটা ভালো করে মুছে ওটা পরিষ্কার করতে হবে। আর এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আছে, যেটা একদম একদম জরুরি আছে, কোনো জায়গায় ঝাড়ফুঁক করতে যাবেন না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা থাকে যে একটা বেঁধে দিতে হয় বলে, এটা কি সঠিক না সঠিক নয়? এটা সঠিক নয়, এটা সঠিক নয়। এটা বেঁধে দিলে কি হয়, যেখানে কামড় দিয়েছে ওইখানকার যতগুলো মাসাল আছে ওগুলো সব রটেন হওয়া শুরু হয়ে যায়, তো ওগুলা কোনোদিনও বাড়তে না। আর সবচেয়ে মেন একটা জিনিস যে আছে, আপনাকে যেখানে বাইট করা হয়েছে ওইটাকে আপনাকে একদম ইমোবিলাইজ করতে হবে, আপনাকে হাঁটতে হবে না, ওই জায়গাটা চলাফেরা করা যাবে না, আপনাকে দৌড়াতে হবে না, হার্টবিট যদি বেশি না বাড়ে আপনার, তারপরে আপনার ব্লাড সার্কুলেশন বেশি না বাড়ে, এগুলা জিনিস আপনাকে মেন প্রিকশন নিতে হবে। আর একদম আবার একবার বলতেছি আমি, আপনাকে যে কোনো সাপ কামড় দেওয়া, ভেনামাস হোক বা নন ভেনামাস হোক, আপনাকে একমাত্র জায়গা বাঁচানো যাবে যেটা হলো হসপিটাল। আপনি কোনো ঝাড়ফুঁকের জায়গায় আপনি যাবেন না। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. কি আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? যদি বলা যায় আমাদের এই উত্তরবঙ্গ ডুয়ার্স তরাইকে ধরে আছে, আমি শ্রেষ্ঠার কাছে চলে যাই, ডুয়ার্স তরাই এলাকা বেশি আমাদের, এবং যদি বলা যায় জঙ্গল কিন্তু প্রচুর আছে, যার জন্য কিন্তু আমাদের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সাপের কামড়ের খবর কিন্তু প্রায়শই উঠে আসে। তো এক্ষেত্রে কি সাধারণ মানুষের কি জানাটা প্রয়োজন বলে তুমি মনে করছো? আসলে সাধারণ মানুষ এটা জানা যে প্রত্যেকটা এরিয়াতে কেউ না কেউ রেস্কিউ করছে, তো সেই লোকাল নাম্বারগুলো থানার থেকেও আপনি পেয়ে যেতে পারেন, বা ফরেস্ট থেকে। সবচেয়ে বেটার আপনি ফরেস্টকে কন্ট্যাক্ট করুন, কারণ যেহেতু আমাদের নর্থ বেঙ্গল বা পুরো ডুয়ার্স এরিয়াটা স্নেকের হাব বলা যায়। আমাদের এখানে স্নেকরা বেশ ভালো ডাইভার্সিটি আছে স্নেকের, তারা আমাদের এখানে কিং কোবরা থেকে শুরু করে বড় সাইজের পাইথন পর্যন্ত পাওয়া যায়। তো সবচেয়ে বেস্ট হবে আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করুন, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক সেখানে যাবে, নয়তো ফরেস্টের সাথে কোল্যাব করে অনেক এনজিওসরা আছে যারা কাজ করে, যারা রেস্কিউ করছে, তারা যাবে। তো সবার ফার্স্টে যখনই আপনি সাপ দেখবেন, সাপ দেখলে সেটা আপনি সবার ফার্স্টে একটা ফটো নিন, বিকজ আইডেন্টিফিকেশন যে ধরতে যাবে তার মেন্টালি প্রিপারেশনের জন্য একটা ফটো খুব দরকারি। যদি না হয় তাও আপনি ফরেস্টের সাথে কানেক্ট করুন, বা আপনার কাছে আশেপাশে অনেকেই থাকে যাদের কাছে নাম্বার সার্কুলেট হতে থাকে, সেরকম মানুষকে থানায় ফোন করুন বা এই ফোন করুন। যে কোনো জায়গার থেকে আপনারা কোনো না কোনো স্নেক রেস্কিউয়ার বা অ্যানিমাল নিয়ে যারা কাজ করে তাদের নাম্বার পেয়ে যাবেন এবং তারা ইজিলি গিয়ে সেটাকে রেস্কিউ করে আসবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে বললে যেটা আমাদের এখানটা যদি বলা যায় একদম মানে ওদের জন্য বিচরণ করার জন্য একদম পুরো ক্ষেত্রই যেন তৈরি আছে আমাদের তরাই ডুয়ার্সে, তো এখানে কি কি ধরনের সাপ মানে দেখা যায় বা কি কি প্রজাতির দেখা যায়, যেগুলো কতটা ক্ষতিকারক বা কোনটা কতটা ক্ষতিকারক নয়? ওকে, আমাদের যদি তরাই ডুয়ার্স পুরো এরিয়াতে বলি, এখানে পৃথিবীর সবচেয়ে বড় ভেনামাস স্নেক আমাদের এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে কিং কোবরা। কিং কোবরা, দেন আমাদের এখানে পাওয়া যায় স্পেকটেকল কোবরা, সবচেয়ে বেশি যেটা পাওয়া যায়, যেটা ডক্টরবাবুও বললেন যে স্পেকটেকল কোবরার বাইটে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হয়। কালাজ ক্রেটের এখানে প্রজাতি পাওয়া যায় আমাদের পুরো এরিয়াতে 4 রকমের। আমরা ব্যান্ডেড ক্রেট পাওয়া যায়, এখানে লেসার ব্ল্যাক ক্রেট পাওয়া যায়, এখানে ওয়ালস ক্রেট পাওয়া যায়, আমাদের এখানে এই সব ক্রেটগুলো আমরা এখানে পাই। তারপরে আমরা ভাইপার্স পাওয়া যায় আমাদের এখানে। ভাইপার কিন্তু লাকিলি আমরা বলতে পারি যে আমাদের এখানে রাসেল ভাইপার পাওয়া যায় না।
রাসেল ভাইপারের বাইট খুবই ডেডলি হয়। রাসেল ভাইপারের বাইটে ওটা আমাদের শরীরে খুবই রক্তের যে যত জায়গা আছে অনেকের স্কিন থেকে চোখ থেকে সব জায়গা থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়। রাসেল ভাইপারের বাইট এই ধরনের হয়। বাট লাকিলি আমাদের এখানে রাসেল ভাইপার পাওয়া যায় না, ভাইপারের আলাদা প্রজাতি পাওয়া যায়, বাট সেই বাইটে মানুষের মৃত্যু হয় না। আমাদের এখানে যে অন্য ভাইপার পাওয়া যায় সেগুলো, তাছাড়া আমাদের এখানে র্যাট স্নেক, নন ভেনামাস অনেক স্নেক পাওয়া যায়, যেগুলো বেসিক্যালি র্যাট স্নেক যেটা আমরা বলি উলফ স্নেক, কমন উলফ স্নেক। কমন উলফ স্নেক আমাদের চেনা খুব জরুরি, বিকজ কমন উলফ স্নেক এমন একটা সাপ যে 4 তলার ওপরে উঠে যেতে পারে। 4 তলায় সিলিং এর ওপরে উঠে যেতে পারবে। মানে ও কি বেয়ে ওঠে? ইয়েস, ও বেয়ে উঠে যেতে পারবে, বিকজ ওই একমাত্র যে ওয়ালে বা একটু খড়খড়া যে ওয়াল সিধা ওয়ালে সে উঠে যেতে পারে। আর ওটাও কি বিষধর? না, ওটা বিষধর নয়। এটাও বোধহয় সাধারণ মানুষকে সাধারণ মানুষকে জানা, মানে বেসিক্যালি আমাদের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস এটাই ফেলানো উচিত সবার ফার্স্টে, যে স্নেক আইডেন্টিফিকেশন। আমাদের প্রবলেমই এটা যে আমরা জানি না স্নেক আইডেন্টিফিকেশনটা কি করে করতে হবে, কোন স্নেক ভেনামাস কোন স্নেক নন ভেনামাস। আমরা যদি মানুষকে অ্যাওয়্যার করতে পারি আইডেন্টিফিকেশনে, আমার মনে হয় 50% প্রবলেম ওখানেই আমরা সলভ করে নিতে পারবো। কারণ একটা সাধারণ মানুষ সে যদি একটা সাপের ব্যাপারে জানে যে এই সাপটার মধ্যে ভেনামই নেই, সে সামনে যে বাইট হবে মানুষটা তাকে ভালো করে সান্ত্বনা দিতে পারবে যে এই সাপের কোনো বিষ নেই, তুমি চিন্তা করো না। আমি যদি এমনও হয়েছে অনেক জায়গায় যেখানে আমি যাচ্ছি নন ভেনামাস স্নেক, তারা দেখে বলছে দিদি এটা প্রচুর ভেনামাস স্নেক, এই তারপর আমি তাদেরকে অ্যাভয়েড করি, না এটা ভেনামাস নয়। তারা ছোটবেলা থেকে এটাই জেনে এসেছে সাপ মানেই বিষ, সাপ মানে বিষ নয়, সব সাপের বিষ হয় না। 100% মধ্যে অনলি 20% স্নেকের বিষ হয়, বাকি ভাগ সব স্নেক নন ভেনামাস। আচ্ছা, এই যে বিষের কথা যখন তুমি বললে, এটার কথাতেই আমি একটা প্রসঙ্গ তুলি, যে বিষ যেটা একটা স্নেক যখন যাচ্ছে সে একবার বাইট করার পরে তারপর ওর কাছে আবার ওই বিষটা আসতে কতটা টাইম তার থাকে? দেখুন, সাপের বিষ একবার সাপ লাইক ওর একটা মেজারমেন্ট আছে, ওর যতটুকু প্রয়োজন সে ততটুকুই বিষ। একটা লাইক বড় একটা কিংকোবরার বাইটে 4টে হাতির মতো মরে যাওয়ার মতো বিষ আছে এক বাইটে, একটা বাইটে। তো 4টে হাতি মরে যেতে পারবে এরকম বিষ ও একটা মানুষের ভেতরে ইনজেক্ট করে। তো প্রত্যেকটা সাপ যখন বিষ দিয়ে কাউকে কামড়ে তার শরীরেও একটা উইকনেস চলে আসে, যেটা নাকি মৌমাছির ক্ষেত্রেও হয়। আমরা জানি মৌমাছি যদি কাউকে মারে আফটার দ্যাট সেই মৌমাছিটাও মারা যায়, কিন্তু স্নেকের সেই জিনিসটা রিস্টোর হতে একটু টাইম লাগে, বিকজ ওর একটা টক্সিক বেরোনো, একটা শরীর থেকে বিষ বেরোনো মানে তারও একটা কষ্টের ব্যাপার। কিন্তু তারপরে যদি কাউকে বাইট করে হয়তো সেখানে একটু ভেনামের পরিমাণ, অনেক সময় স্নেক বাইট ড্রাই বাইটও হয়। সাপ যে সবসময় কামড় দিয়ে বাইট হওয়ার পরে মানুষকে, ইভেন ভেনামাস স্নেকও বাইট করলেই যে মানুষ মারা যাচ্ছে বা তার ভেতরে ভেনাম যাচ্ছে সেটা নয়। তার মানে কতটা ডিপলি সে একটা আছে যে স্নেক সবসময় বাইট করার পরে, আপনারা যদি কখনো ডিসকভারি চ্যানেল বা কোথাও দেখেন, স্নেক বাইট করবে হালকা বেঁকে যায়। আচ্ছা, বিকজ স্নেকের যে গ্রন্থি আছে বিষথলিটা সেটা মাথার সাইডে থাকে, দাঁতের যে দাঁতটা থাকে তার সাইডে থাকে, সে যদি একটু প্রেস না করে বিষটা সেখান থেকে বেরোবে না। তো এটা ওঝারা আবার এটার ফায়দা উঠায়, বিকজ অনেক সময় এটা হয় যে কোবরা বাইট হচ্ছে, কোবরা বাইটকে ওঝার কাছে নিয়ে যাচ্ছে পেশেন্ট, ঠিক, বিকজ ওখানে ডিপলি করেনি বাইট, বিকজ তার ভেতরে সেই পরিমাণ ভেনাম যায়নি যে ওঝা তাকে মৃত্যু থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। যদি তার ভেতরে সেরকম ভেনাম যায় অবভিয়াসলি সেই মানুষটার ডেথ হবেই। তো এই যেটা, আর আরেকটা যেটা আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে স্নেক ভেনাম যতক্ষণ ব্লাডের সাথে কন্ট্যাক্ট না হচ্ছে তার কোনো রিঅ্যাকশন হয় না। সেটা একটা পেশেন্ট কি করে বুঝবে যে তার ওটা ব্লাডের সঙ্গে কন্ট্যাক্ট হলো? সেটা যেমন যখন সে হসপিটালে যাবে তার ব্লাড নিয়ে একটা টেস্ট করা হয়। আচ্ছা, সেই টেস্টের মধ্যে কতটা ভেনাম তারা দিয়েছে সেই হিসাবে ইভিএস বা যে মেডিসিনস আছে সেগুলো চড়ানো হয়। তো সেটা হসপিটালে গেলেই হবে। কিন্তু একটাই যেটা আছে যে স্নেক বাইট করলে বা যতক্ষণ স্নেকের ভেনাম আমাদের বডির সাথে কন্ট্যাক্ট না হচ্ছে, ব্লাডের সাথে কন্ট্যাক্ট না হচ্ছে,
কোনো স্নেক ভেনাম কাজে সেরকম আচ্ছা, দেয় না। এটার মধ্যে আমি আরেকটা প্রশ্নই রাখছি, যে খুব প্রত্যন্ত এলাকা, মানে উত্তরবঙ্গের এমন অনেক জায়গা আছে ভীষণ প্রত্যন্ত, একটু গ্রাম্যও রয়েছে, সেখানে হয়তো সেই অর্থে চিকিৎসা ব্যবস্থা অত নেই, একটা স্বাস্থ্যকেন্দ্র কোনো রকম রয়েছে, তো সেখানেও কি স্নেক বাইটের যে পেশেন্ট যাবে তার প্রপার ট্রিটমেন্ট সেখানে পসিবল না? সেটাও রুরাল হসপিটালে তো অবভিয়াসলি রাখা উচিত, কিন্তু হয় যেটা ডাক্তারবাবু বললেন যে দুটোই আছে কিনা সেটা তো থাকাটা প্রয়োজন। আর একজন ডাক্তারকে অ্যাওয়্যার হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। যেমন আমি যদি আমাদের শিলিগুড়ির আশপাশের কথা বলি, তাহলে সবচেয়ে বেস্ট যেমন সবার ফার্স্টে আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এবার যদি ধরি যে কারোর ফাঁসি দেওয়ার একটা প্রত্যন্ত এলাকায় এরকম ঘটনা ঘটেছে, এবার সেখান থেকে যেমন বোধহয় ডাক্তারবাবু আমাকে বললেন যে 100 মিনিট বললেন বোধহয় না, 100 মিনিটের মধ্যে কিন্তু মানে ওখান থেকে আসার পসিবল নয়, তবে সেক্ষেত্রে তো পেশেন্টের ক্ষতিকার হতে পারে। তার কি হয়, ওখান থেকে রুরালে যখন নিয়ে যাওয়া হয় তারা যদি সেই পেশেন্টটাকে হ্যান্ডেল করতে পারে তারা সেখানেই ট্রিটমেন্ট হয়ে যায়। অনেকেই হচ্ছে, রুরাল হসপিটালেও হচ্ছে, নকশালবাড়িতেও অনেকে আছে যারা বাইট খেয়ে নকশালবাড়ি হসপিটালে আসছে, সেখান থেকে তারা ঠিক হয়ে চলে যাচ্ছে। সেটা ভেনামের বা পেশেন্ট কতটা কি ক্রিটিক্যাল আছে সেই হিসাবে। যদি সেখানে ডক্টরের মনে হয় যে তারা সেটা হ্যান্ডেল করতে পারছে না, তারা তখন রেফার করে দেয়। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তখন তাকে হসপিটালে ওখানে পৌঁছাতে হবে, বাট সবার ফার্স্টে আপনি রুরাল হসপিটালে। এবং যেটা দাদা বললেন যে হসপিটালে পৌঁছানোর সময় পেশেন্ট একদম মুভ করতে পারবে না। আমি যেটা বললাম যে স্নেক ভেনাম যতক্ষণ ব্লাডের সাথে কন্ট্যাক্ট না হচ্ছে ততক্ষণ সেটা কাজে দেয় না। এবার ব্লাড যখন আমাদের সার্কুলার হয় তখন তার জন্য অ্যাটলিস্ট 2 ঘন্টা টাইম লাগে। স্নেক বাইটের আফটার 2 আওয়ার্স সেটাকে রিয়াকশন হওয়া শুরু হয় আমাদের বডিতে। তো এবার আমরা যদি প্যানিক করি তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন বেশি হবে। আমরা যদি চলাফেরা করি আমাদের হার্টবিট বাড়বে, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে, সেখানে আমাদের সময়টা কমে যাবে। মানে আমাদের প্যানিক করা চলবে না কোনোভাবেই, মানে আমাদেরকে মানে মনকে শক্ত করে এটা বলে নিতে হবে যে না আমি বাঁচবো, মানে এই আশাটা নিয়ে এগিয়ে যেতে হবে। বিজয়দা আপনার কাছে আমি যাব, যে স্নেক বাইটের কথা যেটা হচ্ছে, তার পাশাপাশি একটা বিষয় খুব মানুষের মধ্যে আছে যে সাপ নাকি মানে কিছু মানে তাকে যদি আঘাত করা হয় সে আবার পরবর্তীতে এসে তার পরিবারকে ক্ষতি করে, অনেক সময় এই একটা মিথ আছে। আবার অনেকে সাপকে দুধ খাওয়াচ্ছে, মানে এরকম ধরনের বেশ কিছু প্রচলিত একটা ধারণা এখনো পর্যন্ত রয়ে গেছে। তো এটা সম্পর্কে যদি আপনি একটু সচেতন করেন আমাদের ভিউয়ার্সদের। এটা এখন কি বলবো, এগুলো সব অন্ধবিশ্বাস, এগুলো কোনোদিনও মানতে নাই। সাপ কোনোদিন দুধ খায় না, সাপ কোনোদিন আপনার ছবি তুলে রাখবে না যে আপনার আবার পরিবারকে এসে ক্ষতি করবে, আঘাত করবে, এগুলো কিছু হয় না। এটাই আমাদেরকে মানে চলতে হবে যে যেখানে সাপ থাকে আমাদেরকে ওইখানে বাইচে রাখতে হবে, ওই জায়গাটা আমাদেরকে ভালো করে রাখতে কি বলে আপনাকে পরিষ্কার করে রাখতে হবে। ইঁদুরকে বা যত আমাদের ছোটো মোটো যে জীবজন্তুগুলো থাকে ওরা বাড়িতে না আসে, ওরকম একটা আমাদেরকে পর্যাবরণ আমাদের বাড়িতে রাখতে হবে যে সাপ না আসে। সাপ আমাদের বাড়িতে আসে দুইটা জিনিসের জন্য, একটা খাওয়ার জন্য, একটা বাড়িতে থাকার জন্য। সো আমরা যদি এই জিনিসটা যদি আমরা বাড়িতে যদি আমরা ভালো করে রাখতে পারি তাহলে আমাদের সাপ আসবে না। আর যেভাবে আমাদেরকে আমাদের ম্যাডাম বললেন যে অনেক কটা সাপ আছে যারা ভেনোমাস না, অনলি 20% ভেনোমাস আছে। সো এই অ্যাওয়ারনেসটাও রাখতে হবে যে সবগুলা সাপ ভেনোমাস না, আর আমরা ওকে ক্ষতি করব না, তো ও আমাকে ক্ষতি করবে না। কখনো কি এমন হয়েছে যে এই যে সাপ ধরার সময় কখনো সাপের কামড় আপনি নিজেই মানে আপনার কাছে এসেছে ওটা, এবং সেটা সেরকম? আমার সাথে এই ঘটনাটা হয়েছিল 2013-এ, আর খুবই ডেঞ্জারাস হয়েছিল। আর ঘটনাটা এমন হয়েছিল যে আমাকে বড় হসপিটালে রেফার করা দেওয়া হয়েছিল, 29 অ্যান্টিভেনামস আমাকে দিতে হয়েছিল। আই ওয়াজ বিটেন বাই সয় স্কেল ভাইপার আমাকে কামড় দিয়েছিল, আর 29 অ্যান্টিভেনাম প্লাস 3 লাইফ সেভার আমাকে দেওয়া হয়েছিল। 29 অ্যান্টিভেনামস আর 3 লাইফ সেভার্স। 24 আওয়ার্স আমার ট্রিটমেন্ট চলেছিল। তারপরে আমি মোটামুটি 1.5 মাস অবধি আমার হাতটা তুলতে পারি নাই। আমার হাতের এই রগগুলো যে আসে ওগুলো সব মানে রোটেন হয়ে গেছিলো, আস্তে আস্তে সব নষ্ট হয়ে গেছিলো। সো ওইগুলো রিপেয়ার হইতে আমার 1 থেকে 1.5 মাস আমার লাগছিল। ওই ক্ষেত্রেও আমি চেষ্টা করছিলাম যে সাপকে কেউ না মারে, আমি বাঁচানোর চেষ্টা করছিলাম। কিরকম মানে কেমন করে হলো, মানে আপনি সাপ রেস্কিউ করতে গিয়েছিলেন কি? আমি সাপটা রেস্কিউ করতে গিয়েছিলাম। সাপটা খুব এগ্রেসিভ ছিল, আর আশেপাশে এত লোক ছিল, সাপের উপর থেকে এদিক ওদিক দৌড়ানো শুরু করে দিয়েছে। আমার একটাই মোটিভ ছিল যে কেউ পাড়া না দেয় সাপের উপরে, আমার ওকে বাঁচানোর দরকার ছিল। আমি যেভাবে হোক চেষ্টা করছিলাম যে সাপটা এগ্রেসিভ তো ছিলই, কিন্তু আমার আরেকটা ছিল যে আমি সাপকে মরতে দিব না, কাউকে মারতে দিব না। ওই ক্ষেত্রে ধরার সময় একটা মিসক্যালকুলেশন হয়েছিল, সেই জন্য আমার একটা
ছোট বাইট কোথায় কামড়েছিল? আমার আঙ্গুলে কামড়েছিল। আঙ্গুলে কামড়েছিল এবং আপনি টের পেলেন যে সাথে সাথে কামড়েছে? আমার আঙ্গুলে যে কামড় দিয়েছিল তখন সাথে সাথে আমি রুরাল হসপিটালে গেলাম, ওইখানে ডক্টর আমাকে একটা অ্যান্টিভেনম দিল। ওর কাছে অ্যান্টিভেনম বেশি অ্যাভেলেবেল ছিল না, কেন কি রুরাল হসপিটালে কিছুটা থাকে, বেশি থাকে না, একটা পরিমাণ কম থাকে ওইখানে। ওই অ্যান্টিভেনমটা নিয়ে আমি ওইখান থেকে আবার বড় হসপিটালে গেলাম, ওইখানে গিয়ে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট দিল। ট্রিটমেন্ট দেওয়ার পর আস্তে 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 আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। তারপরে ডাক্তার আমাকে 3 লাইফ সেভার দিল, তারপরে কন্টিনিউয়াস আমার অ্যান্টিভেনম চললো, তারপরে আস্তে আস্তে আমি রিকভারি করলাম। Hi, this is Chef Ranveer Brar and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IIHM. Join International Institute of Hotel Management. বাবা, এটা একটা ভীষণ মানে আমারই শুনে মানে গায়ের লোম খাড়া দিয়ে উঠছে। ডাক্তারবাবুর কাছে যাব, কিন্তু শেষটা তোমার কাছে আমি আরও একবার আসছি। আমাকে একটা বলো, যেমন দাদা বললেন যে কামড় উনি খেয়েছিলেন এবং কি কন্ডিশনের মধ্যে দিয়ে তিনি গেছে, এবং তার মধ্যেও তার একটাই মাথার মধ্যে ছিল যেন সাপটার কোনো ক্ষতি না হয়ে যায়। তো এই যে সাপকে যখন তোমরা উদ্ধার করতে যাচ্ছ, সেখান থেকে তাকে আবার বনাঞ্চলে ফিরিয়ে আনা, বা সাপটাকে যখন তুমি উদ্ধার করছো সেই সময় সাপটা কোথাও ক্ষতি হয়েছে কিনা, তার শরীরে কোথাও আঘাত লেগেছে কিনা, এই সমস্তরও তো নিশ্চয়ই একটা প্রোটোকল আছে। তো তোমরা কিভাবে সেটাকে মেনটেন করো বা কি করতে হয় তোমাদের? সবার প্রথমে আমরা যখন কোনো সাপকে রেস্কিউ করছি, সেই সাপটার সম্পর্কে যে ফ্যামিলি মানে যেই এরিয়াতে আমি গিয়েছি তাদেরকে একটু অ্যাওয়্যার করে দেওয়া হয়। বেসিক্যালি র্যাট স্নেক আর নন ভেনোমাস হলে আমি ট্রাই করি পার্সোনালি যে তাদেরকে একটু অ্যাওয়্যার করে যদি সেই সাপটাকে আশেপাশেই কোথাও ছেড়ে দেওয়া হয়, কারণ প্রত্যেকটা এরিয়ার একটা ইকোসিস্টেম আছে। আমি যদি কোনো এরিয়া থেকে বেশি কোনো সাপ নিয়ে অন্য এরিয়ায় ছেড়ে দিই, সেই এরিয়ার ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তো আমরা ট্রাই করি যে যেই ফ্যামিলিতে আমরা যাচ্ছি তারা যদি একটু বুঝে বা তাদেরকে বুঝিয়ে যদি এই সাপটাকে আশেপাশে, সেটা আধ্যাত্মিক দিকে হোক, সেটা আইনি হোক, কি তাদেরকে সেটা লজিক্যালি বুঝি হোক, মানে 3 রকমই তোমরা অ্যাপ্লাই করো? একদম। আমি যদি কোথাও রিলিজিয়ান দিয়ে সেই মানুষটাকে এটা বুঝাতে পারি যে সাপ আমাদের ভগবান, আমরা তাকে মারলে আমাদের পাপ হবে, বা এটাকে আমি অন্য আপনার বাস্তু সাপ এটা কেন, ওটা অসুবিধা নেই। কিছু সময় কুসংস্কারও সংস্কার হয়ে যায়। আচ্ছা, এটা একটা ভালো জিনিস বললে। কিছু সময় কুসংস্কারও মানে যেটা মায়েরা অনেক সময় বলে থাকে যে কিছু ভালোর জন্য খারাপটা বা মিথ্যেটা বলাই যেতে পারে। একদম, এটা আমি খুব বিলিভ করি, কোথাও লজিক্যালি কোথাও আইনি যে আপনি মারলে আপনার এত বছরের জেল হবে। হ্যাঁ, এটা একটু যদি তুমি বলে দাও যে সাপের জন্য যদি কেউ ক্ষতি করতে চায়, তবে সেক্ষেত্রেও কি কোনো মানে আইন আছে, বা সেটা কি কি আছে, কিভাবে প্রয়োগ হবে? আমাদের শিডিউল 1 এর অ্যানিমাল, শিডিউল 1 এর যেই অ্যানিমালসরা আছে তাদেরকে যদি কেউ মারে তাদের কমপক্ষে 4 থেকে 3 বছরের জেল হবে। আচ্ছা, তো যারা ভাবে যে স্নেক খুবই ছোট জিনিস, আমাদের এখানে মারলে কিছু হবে না, তাদের জন্য এটা খুবই বড়। হ্যাঁ, এটা অবশ্যই দর্শকরা যারা শুনছেন তারা যদি ফরেস্টের কেউ বা কোনো ওয়াইল্ড লাইফ ব্যুরোর কেউ সেটা তাদের চোখে পড়ে, ইভেন আমাদের চোখে পড়ে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। বিকজ স্নেক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বায়োডাইভার্সিটিতে স্নেক খুবই ইম্পর্টেন্ট পার্ট, মতলব ও খুব যেটা ওর পার্টটা খুব ইম্পর্টেন্ট। বিকজ স্নেকের প্রেডিটার তো ঈগল আছে, ওকেও কন্ট্রোল করার জন্য কিছু না কিছু আছে, কিন্তু স্নেক ইঁদুর, ব্যাং এদেরকে কন্ট্রোল করে। একটা ইঁদুর 1 মাসে 20-25টার উপরে একটা পেয়ার বেবি তারা প্রডিউস করে। তাহলে আপনি ভাবুন এতগুলো ইঁদুর তারা কতগুলো বাচ্চা দিতে পারে, আর সেই ইঁদুরগুলো ধান খেতে গিয়ে ধান নষ্ট করছে। যদি আমরা সাপ মারি বা সাপকে না বাঁচাই, তাহলে একটা সময় এরকম আসবে যখন আমরা ভাত খেতে পারবো না, সবজি খেতে পারবো না, কারণ ওখানে সবজি বা চালের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। সেখানে ইঁদুর বা যেই গোদামে আছে সেই ইঁদুর বেড়ে যাবে, সেখানে তার ন্যাচারালি সেটাকে কন্ট্রোল করা যে কন্ট্রোলার ছিল সেটা হারিয়ে যাবে। আর আমরা কৃত্রিমভাবে সেটাকে এতগুলো ইঁদুরকে কখনোই আমরা কন্ট্রোল করতে পারবো না। আচ্ছা, কিছু কিছু সাপ তো এখনো নিশ্চয়ই রয়েছে যেটা বিলুপ্তির পথে গেছে। আমাদের উত্তরের যদি বলি, উত্তরের তো নিশ্চয়ই কিছু স্পেসিফিক সম্পদ রয়েছে সাপের ক্ষেত্রে, সেটা কি রয়েছে? ওয়াইন স্নেক, আমি সেটা কি রকম ইম্পর্টেন্ট আমি বলছি। ওয়াইন স্নেক অনেকেই গ্রিন লাউডোগা যেটাকে বলে, লাউডোগা। আচ্ছা, সেটা বোধহয় চা পাতার গাছেও থাকে। ওটা এক সময় আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে পাওয়া যেত, প্রচুর পরিমাণে, বাট এখন খুব কম। এখন ওটা নেই আমাদের উত্তরবঙ্গে, সেটা নেই বলতে গেলে। উত্তরবঙ্গের বিশেষ করে আমি যেই এরিয়াতে কাজ করি, আমাদের শিলিগুড়ি, নকশালবাড়ি, দেন এই সাইডে যত এরিয়া আছে আমাদের আশেপাশে, আমাদের এখানে ওয়াইন স্নেক আমরা পাই না। এটা কি বিষধর? নো, ইটস টোটালি নন ভেনামাস স্নেক। তাও এটা নেই, এটা করারও একটা কারণ আছে।
ভাইন স্নেকের একটা মিথ আছে যে উড়ে উড়ে গিয়ে মানুষের মাথায় কামড় দেয়। তো এটা এই ব্যাপারটা যে সাপুরে একসময় সাপুরে কালচারটা প্রচুর ছিল, ইভেন আমিও দেখেছি যখন ছোট ছিলাম সাপ খেলা দেখাচ্ছে, এই দেখাচ্ছে। সাপুরেরা এদেরকে এমন ভাবে মানে এতভাবে, অ্যাকচুয়ালি সাপুরদের একটা ব্যাপার হয়, ওরা সাপের দাঁত সিল করে দিত, আচ্ছা, দাঁত ভেঙে দাঁতের সেই জায়গাটা পুরো সিল করে দিত, বা সাপের মুখ ফেবিকুইক দিয়ে ওর সেলাই দিয়ে। তো একটা সাপ যদি খেতে না পায় বাঁচবে না, তাহলে সে বাঁচবে না। তো তাকে কন্টিনিউয়াসলি সেই সাপটাকে চেঞ্জ করতে হবে। আজকে তার কাছে কখনো একটা সাপুরের কাছে একটা সাপ সারা জীবন থাকে না, হ্যাঁ, তারা সাপ চেঞ্জ করতে থাকে। সেই কারণে কি হচ্ছে, আস্তে আস্তে সাপ কমে যাচ্ছে। তো ভাইন স্নেক সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় যে ভাইন স্নেক এমন একটা স্নেক যেটা আমাদের এখানে এখন পাওয়াই যায় না। এটা আমরা ছোটবেলায় শুনেছি, দেখেছিও, খুব দেখেছি, একেবারে যে দেখিনি তা না। একদম ভাইন স্নেক আমাদের এখানে এখন পাওয়া যায় না, মানে যদি বলা যায় এটা উত্তরের একটা সম্পদ। অবশ্যই এখন এটা আমাদের এখানে পাওয়াই যায় না। তো এটা আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং। অবশ্যই অবশ্যই, যে কোনো মানে যে মানে পরিবেশকে ভালোবাসবে সে অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে, এবং পরিবেশবিদরা এই জন্যই বোধহয় কাজ করছে বিভিন্নভাবে। তো আমি এবার একটু চলে যাই ঋত্বিকের কাছে। ঋত্বিক, একটু আগে কথা প্রসঙ্গে তুমি বলছিলে যে যে ভেনাম যেটা রয়েছে এখানে, যেটা পার্টিকুলার যেই দরকার হয় যেইভাবে, সেটা তোমরা মানে তামিলনাড়ুর থেকে আসছে, তো সেই জায়গায় একটু প্রবলেম হচ্ছে। যদি এটা একটুখানি বলো যে এটা কি মানে জানানো হয়েছে, মানে সরকার কি জানে যে এখানের জন্য পার্টিকুলার আলাদা রকমের কিছু প্রয়োজন রয়েছে? এটা নিয়ে যদি আমি বলি তো তবে আমি 2018-19 থেকে একটা গ্রুপের সাথে যুক্ত, সেটা হচ্ছে ডক্টর দয়ালবন্ধু মজুমদার, যিনি ICMR এর স্নেক স্পেশালিস্ট আপাতত। উনি ওই মানে স্নেক বাইটের উপরে আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো ওনার প্রথম দাবিটাই হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা স্নেক বাইটের উপর একটা রিসার্চ সেন্টার যদি করা যায়, ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, তো প্রচুর জায়গা আছে, জায়গার তো কোনো অভাব নেই, শুধু গভর্নমেন্ট যদি ঠিকভাবে স্টেপ নেয়, ঠিক আছে। অলরেডি যখন মানুষ বুঝতে শুরু করলো যে AVS এর কার্যকারিতা কতটা, তা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু রাজ্যে কিন্তু অলরেডি স্নেক বাইটের ওপর আলাদা করে অ্যান্টি স্নেক ভেনাম তৈরি হচ্ছে। আসামে কিন্তু অলরেডি কাজ হয়েছে, হ্যাঁ, এবং আসামে স্নেক বাইটের ওপর অনেকেই, ডক্টর সুরজিৎ গিরি আছেন, আরও অনেকে আছেন যারা কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, যে কারণে ওখানে স্নেক বাইটের ট্রিটমেন্ট প্রোটোকলটা আস্তে ধীরে চেঞ্জ হচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের এখানে বোধহয় আরো প্রোগ্রেসিভ হওয়ার দরকার রয়েছে। একদম, সরকারের নর্থ বেঙ্গল রিজিয়নটাই প্রচন্ড মানে ডাইভার্স, হ্যাঁ, সাপ আমরা অনেক ধরনের সাপ পাই, পাহাড়ের দিকে গেলে আরো অনেক বেশি স্পিসিস আমরা পাই, ঠিক আছে। বেশ কিছু সাপের বিষের ওপর হয়তো এখনো কাজও হয়নি, কাজগুলো হওয়া দরকার। এক্ষেত্রে কর্মসংস্থানও বাড়বে আমার মনে হয়, প্লাস হচ্ছে আমাদের এখানে যারা আমরা অনেকেই আছি যারা সাপ নিয়ে কাজ করতে চাই, তারা একটা দিশা পাবো, হ্যাঁ। তো আর মানুষের পক্ষে তো অবশ্যই খুব ভালো, অবশ্যই ভালো। একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেক ক্ষেত্রে যেমন আমার বাড়ি নকশালবাড়ি, তো নকশালবাড়িতে অনেক ক্ষেত্রে যখন সাপে বাইট করছে মানুষকে, মানে খবরে শোনা যায় যে অনেকে নেপাল চলে যাচ্ছে। নেপালে চারালিতে একটা স্নেক ভেনাম একটা রিসার্চ সেন্টার আছে, ঠিক আছে। এটা তো খুব ভালো কথা যে ওখানে আছে, আর আমাদের এখানে এখনো হয়নি, হয়ে উঠতে পারলো না, ঠিক আছে। চারালি নকশালবাড়ি থেকে খুব একটা দূর না, মানে বর্ডার থেকে 20-25 মিনিটের রাস্তা ম্যাক্সিমাম হবে। তো সেক্ষেত্রে আমরা ওই 100 ঘন্টার টাইমটা, মানে 100 মিনিটের টাইমটা মেকআপ হয়ে যাচ্ছে। তো আর স্নেক বাইট যখনই শুনছে তখন এটাও বোধহয় আমরা অনেকেই জানি না, আজকে আমি শুনলাম, আমার জানা ছিল না। তবে আমরা কেন চাইবো যে একটা অন্য জায়গায়, একটা অন্য একটা দেশে গিয়ে আমরা কেন ট্রিটমেন্ট করাবো? আমরা চাইবো যে আমাদের এখানেই যাতে একটা রিসার্চ সেন্টার হয়। নর্থ বেঙ্গলে হলে তো খুবই সুবিধা আমাদের পক্ষে, আর এত ডাইভার্সিটি স্নেক আছে। আমার মনে হয় যে এটা নিয়ে গভর্নমেন্টের একটু ভাবা উচিত। দয়ালবন্ধু স্যাররা অনেক বছর ধরেই অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তো আশা করছি খুব তাড়াতাড়ি যদি এটা সফল হয় তাহলে তো খুবই ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই। দাদা, আবার আপনার কাছে যাচ্ছি আমি, যেটা এখনই বললেন ডাক্তারবাবু যে আমাদের এখানে আরও বেশি প্রোগ্রেসিভ প্রয়োজন আছে, সরকারের পক্ষ থেকে আরও কিছু যদি তাদের ইনপুট আরও পাওয়া যায় আরও অনেকটাই ভালো হবে। তো কখনো এমন হয়েছে, এমন কোনো মানে এই কাজ করতে গিয়ে এমন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তখন মনে হয়েছে যে না এই জায়গাটায় বোধহয়
আরও কিছু হলে আরও বেটার আপনি দিতে পারতেন, এরকম প্রতিকূলতা কখনো এসেছে? এটা অনেকবার এসেছে যে ফোন নাম্বার অ্যাভেলেবেল থাকে না, ফরেস্ট ডিপার্টমেন্টে অনেক সময় ফোন লাগে না, অনেকবার কি হয় যে লোকজন জানেই না যে আমাদেরকে কোথায় ফোন করতে হবে, ওরা থানাতেও ফোন করতে যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা অনেকবার দেখেছি যে এই স্নেকটাকে নিয়ে কোনো অ্যাওয়ারনেস নাই। একটা যদি ভেনামাস স্নেক যদি আপনাকে বাইট করে আপনার প্রাণটা চলে যাচ্ছে, কিন্তু আপনাকে যখন এত ডেঞ্জারাস জিনিস যদি আপনার প্রাণের আশেপাশে আসে সেই জন্য আপনাকে ওই ক্ষেত্রে একটা অ্যাওয়ারনেস দরকার আছে। আর আমাদের এই অ্যাওয়ারনেসটা পুরো নর্থ বেঙ্গলে কোথাও নেই, এটা সবচেয়ে প্রথম দরকার আছে। সেই জন্যই আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নেয়, একটা ছোট রিসার্চ সেন্টার হোক, ঠিক কি না, এখানে বায়োডাইভার্সিটি এত ভালো আছে, ওদের জন্য গ্রামে গিয়ে গিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস করি। তারপরে গ্রামে গিয়ে রুরাল হসপিটাল যতগুলো আছে ওইখানে গভর্নমেন্ট একটা মানে খুব ওইখানে গিয়ে একটু চেক করে বা ওইখানে একটা কিছু একটা চেকিং হয় যে ওইখানে অ্যান্টিভেনাম অ্যাভেলেবল আছে কি নাই, এগুলো জিনিস আমাদেরকে আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট এগুলো কাজ করে। আর আমাদের অনেকবার অনেক প্রবলেম হয়েছে যে আপনি যে বললেন যে এত দূর থেকে আসে 100 মিনিটে এখানে হসপিটালে আসতে হবে, অনেকজন জানে না যে আমাদের কোথায় যেতে হবে, অনেকজন এগুলো জানে না যে কোথায় যেতে হবে। এবং যেটা আপনি যেটা বললেন ওটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, বোধহয় আমি ভিউয়ার্সদেরকেও আবার বলবো নোট করতে, যে যদি কখনো এমন ঘটনা ঘটে যায় যে স্নেক বাইট আপনি আক্রান্ত হয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরকে চালনা করা যাবে না, অর্থাৎ যেটা উনি বললেন, এবং একদম আপনাকে শান্তভাবে কুলভাবে আপনাকে থাকতে হবে এবং মানসিকভাবে আপনাকে অবশ্যই জোর রাখতে হবে যে আপনি চিকিৎসা কেন্দ্রে গেলে আপনি ভালো হচ্ছেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ এটা নিয়েও যে কাজ করার কথা ভাবছেন আপনারা এবং ওদেরকে বাঁচানোর কথা ভাবছেন, এটা একটা বড় ব্যাপার। তবে শ্রেষ্ঠাকে বোধহয় একটুখানি বেশি বলতে হয়, কারণ একেবারেই খুব ছোট বয়স থেকে শ্রেষ্ঠা শুরু করেছে এই কাজ। তবে যেটা আমি অফ ক্যামেরা শুনলাম যে শ্রেষ্ঠার আরও একটি দিক ছিল, কিন্তু সেটাকে সরিয়ে রেখে শ্রেষ্ঠা এই দিকটাকেই বেছে নিয়েছে। তো শ্রেষ্ঠা, সব শেষে তুমি সবার উদ্দেশ্যে, মানে তুমি যেহেতু এইটাকে নিয়েই তুমি কাজ করছো, সবার উদ্দেশ্যে তোমার কি মেসেজ থাকবে? সবার উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে যে আপনি যখনই কোনো সাপ দেখছেন, কাম হয়ে আশেপাশে যে রেস্কিউয়ার আছে আপনার কাছে নাম্বার অ্যাভেলেবেল থাকলে খুবই ভালো কথা, নয়তো কাউকে কন্ট্যাক্ট করুন যারা আপনাকে তার নাম্বার প্রোভাইড করতে পারবেন, এবং সেই মানুষটার সাথে আপনি কন্ট্যাক্ট করে সেই ব্যাপারটাকে বাঁচানোর চেষ্টা করুন। কারণ পৃথিবীতে শুধু আমাদের অধিকার নেই যে আমরা বাঁচবো, একটা ছোট থেকে ছোট পতঙ্গেরও অধিকার আছে যে আমরা বাঁচবো, কারণ বাঁচার অধিকার সবার। আর কিছু মানুষ আছে যারা সেই প্রাণীগুলোকে বাঁচানোর চেষ্টা করছে প্রতিনিয়ত, দিন নেই রাত নেই, রাত্রি 1টা 2টো 3টে যখনই আপনারা কল করবেন, যে কোনো রেস্কিউয়ার সে নিজের স্বার্থ ছেড়ে সেই প্রাণীটাকে বাঁচানোর জন্য এগিয়ে যাবে। আর দ্বিতীয়ত স্নেক বাইট নিয়েও আমি আরেকবার সবাইকে বলবো, দয়া করে কেউ ওঝা বৈদ্য কোথাও যাবেন না। নেয়ার যে রুরাল হসপিটাল আছে আপনি যান, ডক্টর বাবুরা ওখানে আছে, সবাই অ্যাভেলেবেল আছে, মেডিসিনও অ্যাভেলেবেল আছে। শুধু দরকার আপনাদের মধ্যে বাঁচার চাহিদাটা, যদি আপনার মধ্যে বাঁচার চাহিদা থাকে অবশ্যই আপনি স্নেক বাইট থেকেও উঠে আসতে পারবেন। একদম তাই, এবং বোধহয় দাদাই সব থেকে বড় প্রমাণ, কারণ 12 ঘন্টার মধ্যে 29 বার তার অ্যান্টিভেনাম শরীরে প্রবেশ করেছে। মানে আমি যেটা শুনলাম, মানে আমি তো সত্যি হতবাক। তবে হ্যাঁ, একটা ভালো দিক আমি দেখলাম, এই ক্যামেরার সামনেই উঠে আসলো, আর যেটা না বললেই নয়। যদি বলি বয়সে হয়তো দাদা একটু প্রবীণ এদের দুজন থেকে, কিন্তু এরা নবীন, কিন্তু এই নবীনরাও কিন্তু ভাবছে আমাদের এই পরিবেশকে নিয়ে, অর্থাৎ এই পরিবেশের ছোট থেকে ছোট জীবেরও যে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাদের ভালো থাকার অধিকার রয়েছে, তা নিয়ে কাজ করছে। তাই বোধহয় আমাদের সমস্ত সাধারণ মানুষকেই এগিয়ে আসা উচিত এই মানুষদের জন্য, তাদের সহযোগিতা করার জন্য, কারণ তারা যে কাজটা করছে সেটা কিন্তু তাদের নিজের স্বার্থে নয়, সম্পূর্ণটাই আমাদের সকলের স্বার্থে। কারণ এই পরিবেশ যদি বেঁচে থাকে, এই পরিবেশের ভারসাম্য যদি বজায় থাকে, তবে আমরাও কিন্তু সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে আমরাও বেঁচে থাকতে পারবো। তো কেমন লাগলো এই এপিসোড, এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং যে তথ্যগুলো আপনারা দিলেন সেটা নিশ্চয়ই যারা শুনছেন বা দেখছেন তাদের ভীষণ কার্যকরী হবে। তো অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না। আবার কোনো আপডেট নিয়ে, আবার কোনো অতিথি নিয়ে নিশ্চয়ই হাজির হয়ে যাব। আর এখন তো এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।